আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান নীতিমালা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 9 অ্যাকাউন্টিং ফর শর্ট টার্ম লায়াবিলিটিস এর প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। সম্পূর্ণ বইটাই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। ক্লাসটা শুরু করার পূর্বে আমি আমাদের অন্যান্য গ্রুপগুলোতে এই ক্লাসটা শেয়ার করে দিচ্ছি যেন আমাদের অন্য শিক্ষার্থীরাও এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে এবং আপনারাও এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারেন। এইটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপ, আপনারা চাইলে আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা ক্লাসটা শেয়ার করে দিয়ে তারপরে শুরু করব। আর আপনারা যদি চান সংক্ষিপ্ত সময়ে প্রস্তুতি নিয়ে গোছালো প্রস্তুতির মাধ্যমে আপনাদের পরীক্ষার রেজাল্ট ভালো করতে, তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ এর ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী লাইভ ক্লাসের মাধ্যমে এবং রেকর্ড ক্লাসের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ বইটি গুছিয়ে প্রিপারেশন নেওয়াই দেওয়া হবে। তো এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। বাই দ্য ওয়ে, যেহেতু ব্যাচের কথা বললাম, তাহলে ব্যাচটা দেখাই দিই। এটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচ। এই মুহূর্তে 55 জন শিক্ষার্থী রয়েছে। আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন। একদমই সবকিছু ডেকোরেটেড ভাবে আপনাদের এখানে প্রিপারেশন নেওয়ায় দেওয়া হবে। চলুন শুরু করা যাক। আজকে আমরা প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালার প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমরা একদমই প্রথম এবং বেসিক প্রবলেম থেকে আলোচনা শুরু করব। একদমই নর্মাল কোশ্চেন থেকে ধীরে ধীরে কঠিন কোশ্চেনের দিকে আমরা ধাবিত হব। ঠিক আছে? তো এটা হচ্ছে 9.1 অ্যাকাউন্টিং ফর শর্ট টার্ম লায়াবিলিটিস। যেহেতু প্রথম ক্লাস, তাই আমরা প্রথম প্রবলেম থেকে আলোচনা করব। এটা বিবিএস পাস কোর্সে 2016 সালে আসছিল প্রশ্নে বলা হয়েছে প্রবলেম নাম্বার 1-এ যে পপি কি নাম আছে এখানে কোম্পানির, পপি নেট লিমিটেড সোল্ড, পপি নেট লিমিটেড বিক্রি করছে 100 কপি মেকিং মেশিন, তৈরি করার মেশিন হচ্ছে 100 কপি বিক্রি করছে ইন 2016 সালে ফর 7,000 টাকা। এ পিস টুগেদার উইথ 1 ইয়ার গ্যারান্টি। একটা পিসেই একটা মেশিনের মূল্য হচ্ছে 7,000 টাকা, যেখানে 1 বছরের ওয়ারেন্টি কি করা আছে, সাথে দিয়ে দেওয়া আছে। এখন এরপরে কি বলছে, এস্টিমেটেড ধার্য করা হয়েছে কস্ট অফ ওয়ারেন্টি খরচ ফর ওয়ান মেশিন, একটা মেশিনের জন্য ইস টাকা 400 টাকা। এখন আমাদের পরবর্তীতে কি বলা হয়েছে ইউ আর রিকোয়ার্ড টু মেক, আপনার জন্য করণীয় হচ্ছে আপনাকে তৈরি করতে হবে এন্ট্রিজ ফর সেলস অ্যান্ড এস্টিমেটেড লায়াবিলিটিস। আপনাকে সেলস এবং এস্টিমেটেড লায়াবিলিটিস এর জন্য এন্ট্রি দেখাইতে হবে, অর্থাৎ জাবেদা করতে বলা হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা জাবেদা করবো। এটা প্রবলেম নাম্বার 1। জাবেদা করব। আমরা জানি ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে জাবেদা শুরু করতে হয়। তাহলে আমাদের এখানে কোম্পানির নাম কি, পপি নেট লিমিটেড। তাহলে এখানে লিখবো POPY, পপি নেট লিমিটেড, LIMITD। কি করব, জাবেদা করব। তাহলে এখানে লিখবো জার্নাল এন্ট্রিজ, JOURNAL, জার্নাল ENTRIES। কোন সময়ের জন্য করব, এখানে বলা হয়েছে মেশিন ক্রয় করছে 2016 সালের জন্য। তাহলে এখানে আর অন্য কোনো তারিখ দেওয়া নাই, তাহলে আমরা জাস্ট লিখবো ফর দ্য ইয়ার ইন্ডেড 2016, ফর দ্য ইয়ার ইন্ডেড ENDED, ফর দ্য ইয়ার ইন্ডেড 31st ডিসেম্বর 2016, 31শে ডিসেম্বরের জন্য আমরা কি করব, জাবেদা করব। তাহলে এখানে জাবেদা মাত্র দুইটা হবে, একটা হচ্ছে মেশিন ক্রয়ের জন্য জাবেদা, আর একটা হচ্ছে আমাদের কি মেশিনের ওয়ারেন্টি খরচের জন্য জাবেদা। তার মানে জাবেদাটা অত বড় হবে না, মোটামুটি ছোটই হবে। এখানে আমরা ক্লোজ করে দিচ্ছি। জাবেদার ছক কিভাবে টানতে হয়, একটা ডেবিটের কলাম দিতে হয়, একটা ক্রেডিটের কলাম দিতে হয়, একটা রেফারেন্সের কলাম দিতে হয়, একটা অ্যাকাউন্ট টাইটেলসের কলাম দিতে হয়, আর একটা ডেটের দিতে হয়। ঠিক আছে? এই হচ্ছে আপনাদের জাবেদার ছক। জাবেদার ছকটা খুব কঠিন না, এটা খুবই সহজ। ঠিক আছে? আচ্ছা, তো শুরুটা কি দেবো, ডেট দিয়ে, DAT, ডেট। এরপর হচ্ছে অ্যাকাউন্ট টাইটেলস, ACCOUNT, অ্যাকাউন্ট টাইটেলস, TITLES, টাইটেলস। তারপর এই পাশে থাকবে আমাদের রেফারেন্স। প্রথমে থাকবে আমাদের ডেবিটের টাকা, এরপরে আমাদের থাকবে ক্রেডিট মানে সিআর, ক্রেডিটের টাকা। ঠিক আছে? যেহেতু 2016 সালের অঙ্ক, তাহলে 2016 লিখে দিচ্ছি। মেশিন বিক্রি করা হয়েছে 2016 সালে, কখন করা হয়েছে তারিখ উল্লেখ নাই।
তাই আমরা 2016 শুধুমাত্র 16ই লিখবো। এখন বলছে কি মেশিন বিক্রি করা হয়েছে, তো মেশিন বিক্রি করলে নগদ টাকা আসে, তাহলে কি আসবে? ক্যাশ আসবে, CASH, ক্যাশ আসবে। এখন ক্যাশ টাকা আসবে, তো কত টাকা আসবে? 100 কপি মেশিন বিক্রি করা হয়েছে, প্রতি কপির জন্য 7,000 টাকা নেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের মেশিন বিক্রি করা হয়েছে, ক্যাশ ডেবিট হয়ে যাবে 7 লক্ষ টাকা। যেটা ব্যবসায় প্রতিষ্ঠানে আসবে সেটা ডেবিট হবে। এখন কি চলে গেছে মেশিন থেকে? সেলস, SALES, সেলস চলে গেছে। সেলস কত গেছে? যেহেতু 7 লক্ষ টাকা ক্যাশ আসছে, তার মানে 7 লক্ষ টাকা সেলসও চলে গেছে। তাহলে আমরা লিখব টু রেকর্ড, টু RECORD রেকর্ড ক্যাশ, SALES, সেলস। নগদে বিক্রি করা হয়েছে। আচ্ছা, এখানে নগদে বিক্রি করা হয়েছে নাকি বাকিতে বিক্রি করা হয়েছে এ বিষয়ে কিন্তু বলা নাই। নগদে বিক্রি করা হয়েছে নাকি বাকিতে বিক্রি করা হয়েছে এ বিষয়ে কিন্তু বলা নাই। বলা না থাকলে ধরে নেব নগদেই বিক্রি করা হয়েছে। তাহলে 1 নম্বর এন্ট্রিটা আমাদের খুব সহজেই কি হয়ে গেল? শেষ হয়ে গেল। আমাদের পরবর্তী এন্ট্রিতে কি বলছে? যে প্রত্যেকটা মেশিনের জন্য ধার্য করা হয়েছে 400 টাকা ওয়ারেন্টি খরচ যাবে। তো ওয়ারেন্টি খরচ সাধারণত সম্পদ খরচ উত্তোলন এগুলোকে কি ধরা হয়? ডেবিট ধরা হয়। তাহলে ওয়ারেন্টি খরচ, তাহলে এটাকে ডেবিট ধরবো। ওয়ারেন্টি খরচটিকে ইংরেজিতে কি বলা? ইংরেজিতে বলা হচ্ছে এক্সপেন্স। তাহলে আমরা লিখবো WARRANTY, ওয়ারেন্টি এক্সপেন্স, EXPENSE। ক্লাসটি বুঝতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং কে কোন জেলা থেকে শুনছেন এটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন, যেন আমরা দেখতে পারি আমাদের লাইভটা কতগুলো জেলা থেকে সম্প্রচারিত হচ্ছে। আচ্ছা, তো ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট। ওয়ারেন্টির জন্য কত টাকা করে খরচ? দেখেন তো এখানে বলা হয়েছে প্রত্যেকটা মেশিনের জন্য 400 টাকা করে খরচ হবে, প্রত্যেকটা মেশিনের জন্য। এখন মেশিন কতগুলো বিক্রি করেছে? এখানে বলছে সোল্ড 100 কপি মেশিন। তাহলে 100 কপি মেশিন বিক্রি করেছে, প্রত্যেকটার জন্য যদি 400 টাকা খরচ হয়, তাহলে আমাদের টোটাল 40,000 টাকা কি ওয়ারেন্টি খরচ যাবে। তো ওয়ারেন্টি খরচ এটা তো ধরে নিয়েছি, এটা তো ফিক্সড যায়নি। তো যেহেতু ধরে নিয়েছি তাই আমরা এখানে লিখবো ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড লায়াবিলিটিস, এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটিস ক্রেডিট। এস্টিমেটেড, ESTIMATED, এস্টিমেটেড, WARRANTY, ওয়ারেন্টি লায়াবিলিটি, LIABILITIES, এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটিস ক্রেডিট হয়ে যাবে কত? 40,000 টাকা। এটা কিন্তু মনে মনে ধরে নেওয়া হয়েছে যে প্রতিটার জন্য 400 টাকা করে খরচ হবে। এটা খরচ কত হবে বছর শেষে আমরা একটা ফিক্সড কি পেয়ে যাবো, অ্যামাউন্ট পেয়ে যাব। তাহলে এখানে ব্যাখ্যা লিখবেন টু, এখানে এখানে রেকর্ড কিন্তু না, কারণ এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে পরে। তাহলে আমরা লিখবো অ্যাডজাস্ট, ADJUST, টু অ্যাডজাস্ট ওয়ারেন্টি এক্সপেন্স, বা টু রেকর্ডও লিখতে পারেন, টু রেকর্ড, RECORD, ওয়ারেন্টি এক্সপেন্স অ্যাডজাস্টেড এমন লিখতে পারেন, WARRANTY, ওয়ারেন্টি EXPENSE, ওয়ারেন্টি এক্সপেন্স ADJUSTD, ওয়ারেন্টি এক্সপেন্স কি করা হয়েছে? অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। তাহলে প্রথম প্রবলেমটা এখানেই শেষ হয়ে গেল। এই প্রবলেমে আপনাদের তেমন জটিল বিষয় নয়, এখানে ব্যাখ্যা দেওয়া আছে। আচ্ছা, এখানে একটু অন্যভাবে দিছে, আমরা আমাদের ভাবেই দিছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেন, প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2, নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে, এটা বেসিক কোয়েশ্চেন। এখানে বলা হয়েছে যে ইন প্রোভাইডিং অ্যাকাউন্টিং সার্ভিস, হিসাব সেবা প্রদানের সময় টু স্মল বিজনেস, ছোট ব্যবসার ক্ষেত্রে, ইউ এনকাউন্টার দ্য ফ্লোয়িং সিচুয়েশন pertaining টু ক্যাশ সেলস, নগদে এই লেনদেনগুলো সংঘটিত হয়েছে দুইটা। এখন ইনস্ট্রাকশন বা করণীয়তে আমাদের কি বলছে? ইনস্ট্রাকশন বা করণীয়তে বলা হয়েছে প্রিপেয়ার, তৈরি করো, দ্য এন্ট্রি টু রেকর্ড দ্য সেলস ট্রানজ্যাকশন অ্যান্ড রিলেটেড ট্যাক্সেস ফর ইচ ক্লায়েন্ট, প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য সেলস এবং সম্পর্কযুক্ত যে ট্যাক্সের লেনদেনগুলো রয়েছে এগুলো রেকর্ড করো। কোথায় রেকর্ড করবো? এগুলোর জন্য জাবেদা করব। কোথায় রেকর্ড করব? জাবেদা করব। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 2। তো জাবেদা করার জন্য নিয়ম কি? নিয়ম হচ্ছে ব্যক্তি বা কোম্পানির নাম দিব। আমাদের এখানে ব্যক্তি বা কোম্পানির নাম কি আছে? নাই। জাবেদার জন্য ব্যক্তি বা কোম্পানির অঙ্কের জন্য নাই। তাহলে সরাসরি আমরা লিখে দেবো জার্নাল এন্ট্রি, যেহেতু ব্যক্তি বা কোম্পানির নাম কি নাই। তাহলে লিখবো JOURNAL, জার্নাল, ENTRI
ইয়াস, জার্নাল এন্ট্রিজ লিখে দেব। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, জাবেদারের একটা ছক টানবো। তো জাবেদার ছকটা তো একটু আগে আমরা টানলাম, আপনারা সবাই জাবেদার ছকটা পারবেন, খুবই ইজি। আর জাবেদা তো ইতিমধ্যেই আপনারা করে এসেছেন, তো এই বিষয়ে আপনাদের আর নতুন করে বলার কোনো প্রয়োজন নাই। আমরা জাবেদার ছক দিয়ে দেবো একটা ডেবিট, একটা ক্রেডিট, একটা রেফারেন্স, আর এই পাশে হচ্ছে একটা ডেট বা সিরিয়াল, যে কোনো একটা দিলেই হলো। তো এটা কি হইলো, জাবেদার ছক হয়ে গেল। তাহলে শুরুতে দিয়ে দেবো ডেট, তারপরে অ্যাকাউন্ট টাইটেলস ACCOUNT অ্যাকাউন্ট, TITLES টাইটেলস, তারপরে এখানে থাকবে আমাদের রেফারেন্স, তারপরে থাকবে ডেবিটের টাকা, এরপরে থাকবে আমাদের ক্রেডিটের টাকা। বুঝতে পেরেছেন? আচ্ছা, ডেবিটের টাকা, ক্রেডিটের টাকা, রেফারেন্স, এই কয়েকটা বিষয় থাকবে আমাদের। তারপর এখানে 1 নম্বরে আমাদের কি বলছে দেখেন তো। 1 নম্বরে বলছে ওয়েগান্ট কোম্পানি রিংড আপ সেলস, এই কোম্পানিটা বিক্রি করছে, অ্যান্ড সেলস ট্যাক্স সেপারেটলি অন ইটস ক্যাশ রেজিস্টার, এবং বিক্রয় এর ট্যাক্সটা এবং বিক্রয়টা আলাদা আলাদাভাবে ক্যাশ রেজিস্টারে লিখছে। ভালো কথা। অন এপ্রিল 10 দ্য রেজিস্টার টোটাল আর সেলস 25,000 টাকা অ্যান্ড সেলস ট্যাক্স 1500 টাকা। অর্থাৎ এই এপ্রিল 10 তারিখে আমাদের কি করা হয়েছে, তাহলে তারিখটা লিখে দিই, APR এপ্রিল 10 তারিখে রেকর্ড করা হয়েছে, বিক্রি হয়েছে 25,000 এবং ট্যাক্স সংগ্রহ হয়েছে 1500 টাকা। তাহলে আমাদের ক্যাশ আসছে না, বিক্রি হয়ে গেলে সেলস, বিক্রি হলে কি হবে, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, তাহলে ক্যাশ CASS ক্যাশ ডেবিট। এখন ক্যাশ কিন্তু দুই জায়গায় আসছে। 1 নম্বরে হচ্ছে 25,000 টাকা বিক্রয় ক্যাশ আসছে, সেই সাথে আলাদাভাবে 1500 টাকা ট্যাক্সের জন্য আসছে। অর্থাৎ এখানে 26,500 টাকা কি হিসেবে আসছে, নগদে ক্যাশ হিসেবে আসছে। আচ্ছা, বিপরীতে কি গেছে, ক্যাশ ডেবিট SALES সেলস ক্রেডিট। সেলস ক্রেডিট হচ্ছে 25,000 টাকা, বলা হয়েছে সেলস করা হয়েছে 25,000 টাকা এবং সেলস ট্যাক্স পাওয়া গেছে 1500 টাকা। তাহলে আমরা এখানে লিখবো SALES সেলস ট্যাক্স, TAX সেলস ট্যাক্স হচ্ছে 1500। তাহলে দুই পাশে দেখেন তো, 1500 আর 25,000 যোগ করলে 26,500। ঠিক আছে। এখানে ব্যাখ্যা লিখে দিবেন টু রেকর্ড, ব্যাখ্যা লিখে দিবেন টু রেকর্ড, RECORD, টু রেকর্ড সেলস অ্যান্ড সেলস ট্যাক্স, টু রেকর্ড সেলস SALE সেলস অ্যান্ড সেলস ট্যাক্স SALE সেলস ট্যাক্স, ট্যাক্স অন ক্যাশ বা ফর ক্যাশ লিখলেই হলো একটা। আচ্ছা, তাহলে এই জাবেদাটা এখানে কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এর পরবর্তীতে কি বলা হয়েছে দেখেন তো, পরবর্তীতে বলা হয়েছে যে কিছু কোম্পানি ডাজ নট সেগ্রিগেট সেলস অ্যান্ড সেলস ট্যাক্স। কিছু কোম্পানি আবার কি করে না, ওই সেলস অ্যান্ড সেলস ট্যাক্স দুইটা কি করে না, আলাদা আলাদা করে না, না করলে নাই। এখানে বলছে ইটস, এটার রেজিস্টার টোটাল ফর এপ্রিল 15, এটার এপ্রিল 15 তারিখে রেজিস্টারে টোটাল আছে কত, 18,404 টাকা, উইচ ইনক্লুডস এ 7% সেলস ট্যাক্স, যেটার ভিতরে রয়েছে 7% সেলসের ট্যাক্স। তাহলে বিক্রি যেহেতু করছে, এটা কত তারিখ, এপ্রিল 15 তারিখ বিক্রি যেহেতু করছে, তাহলে ক্যাশ CASS ক্যাশ ডেবিট, বিক্রি করলে কি ক্যাশ ডেবিট, SALES সেলস ক্রেডিট, আর এখানে SALES সেলস ট্যাক্স দিছে, তো সেলস ট্যাক্সও ক্রেডিট হয়ে যাবে। ক্যাশ কত টাকা আছে, ক্যাশ আছে 18,404 টাকা। এরপরে বলছে সেলস আর সেলস ট্যাক্স মিলে আছে আমাদের 18,404 টাকা, যার ভিতরে 7% হচ্ছে ট্যাক্স। এখন খেয়াল করেন, আমি একটা প্রোডাক্ট, একটা কলম, আর একটা কলম না, একটা কলম তো হবে না, মনে করেন আমি একটা প্রোডাক্ট 1,00,000 টাকায়, 100 টাকায়, 1,00,000 না 100 টাকায় বিক্রি করব, এবং আমার এখানে 7% ট্যাক্স আছে, দিতে হবে। কিসের উপর, প্রোডাক্ট সেলের উপর। সেলের উপর যদি 7% ট্যাক্স দিতে হয়, অন সেলস যদি বলা থাকে বা ইনক্লুডিং সেলস, আমি কিন্তু আমার পকেট থেকে দিব না, আমি কিন্তু 60 টাকা ট্যাক্স দেবো কি, 160 টাকার উপর 7%, 100 টাকার উপর 7% ট্যাক্স নিয়ে তারপরে 160 টাকা নিয়ে আমি 60 টাকা ট্যাক্স দেবো, 100 টাকা রাখবো, আমার বিক্রয় কিন্তু 100 টাকা, ওভার আমি 60 টাকা নেবো, এইটার হিসেবটা ওইটাই বোঝাচ্ছে। অর্থাৎ সেলস করা হয়েছে 18,000 টাকা, বুঝতে পারছেন? সরি, সেলস করা হয়নি 18,000 টাকা, 18,404 টাকা নেওয়া হয়েছে। ঠিক আছে। তার মধ্যে সেলস কত করা হয়েছে, নেওয়া হয়েছিল 160 টাকা, তাহলে 160 ভাগ দিচ্ছি, তার মধ্যে আমাদের সেলস কত, 100 টাকা, আমাদের সেলস হলে 100 টাকা দিয়ে গুণ হবে, আমাদের সেলসটাকে কি হবে, 100 টাকা দিয়ে
গুণ হয়ে যাবে। তাহলে এইটাকে যদি ক্যালকুলেশন করেন, তাহলে আসবে 17,200 টাকা। এই 17,200 টাকার 7% করেন তাহলে সেলস ট্যাক্স চলে আসবে। 17,200 টাকার 7% যদি করেন তাহলে সেলস ট্যাক্স হিসেবে আসবে 1,204 টাকা। তার মানে আমি টোটাল 18,404 টাকা নিয়েছি, তার মধ্যে আমার সেলস হচ্ছে 17,200 টাকা, 7% ট্যাক্স সহ আমি নিয়েছি, তাই টোটাল 18,404 টাকা আমাদের কি আসছে। ব্যাখ্যাটা দিয়ে দিবে, ব্যাখ্যা পরিবর্তন হবে না। টু রেকর্ড, RECORD, টু রেকর্ড SALES, সেলস অ্যান্ড সেলস ট্যাক্স অন ক্যাশ, SALES, সেলস ট্যাক্স অন ক্যাশ, CASS। তো আশা করা যায় বুঝতে পারছেন, খুবই সহজ দুইটা অঙ্ক দিয়ে আজকের ক্লাসটা আপনাদের শুরু করা হয়েছে। আমাদের পরবর্তী ক্লাসগুলো আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের মাধ্যমে নেওয়া হবে। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে, এবং শেষ সময়ে মাত্র 7-8 দিনে গোছালো প্রস্তুতি নিয়ে শুধুমাত্র যারা পাস করতে চান তাদের জন্য আমাদের এই ব্যাচটা কিন্তু আপনাদের জন্য হেল্পফুল হবে। সো আপনারা চাইলে আমাদের ব্যাচে পড়তে পারেন, এখানে সব কিছু সুন্দর করে A to Z গুছিয়ে দেওয়া আছে, এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে। আর আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। আমাদের শুধু ফ্রি লাইভ ক্লাসগুলো পাওয়ার জন্য একটা আলাদা গ্রুপ রয়েছে, BBA ফ্রি লাইভ ক্লাস, আপনারা চাইলে এই গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন, এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। আর যে কোনো প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমি আবারও দিয়ে দিচ্ছি, 0177751405 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি রাত্রে অথবা সকালে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, খোদা হাফেজ।